and all present here. আমি সুদেশনা আচারিয়া। আজকের এই সন্ধ্যায় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে স্কিন কেয়ার ইন সামার সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সবাই ভীষণভাবে এক্সাইটেড, তাই তো? গরমও প্রচুর পড়েছে, কিন্তু ত্বকের যত্ন তো আমাদের নিতেই হবে। আসলে কি হয়, এই যে ক্রমাগত তাপমাত্রা বেড়ে চলেছে, তার ফলে কি হয়, পরিবেশে একটা প্রচন্ড রকম তাপ আমরা অনুভব করছি। ফলে নানা রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আর এর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ত্বক। এই ইনক্রিজড টেম্পারেচার, ইন্টেন্স ইউভি রেজ, হিউমিডিটি এবং হট উইন্ড আমাদের ত্বকের স্বাস্থ্যের ক্ষতি করছে। সানবার্ন, ডিহাইড্রেটেড হয়ে যাওয়া স্কিন, ঘাম, অয়েলি ত্বক, এরকম নানা রকম সমস্যা নিয়ে আমরা জেরবার। সে কারণে ত্বকের যত্ন নেওয়াটা কিন্তু এখন শুধুমাত্র একটা রুটিন নয়, আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটা একটা ভীষণ জরুরি বিষয়। তো চলুন আমরা দেখে নিই, শিখে নিই এই গরমে কিভাবে আমরা ত্বকের যত্ন নেব। আমরা সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি তো? চলুন আর দেরি না করে আমি ডেকে নিচ্ছি এমন একজন লেডি পার্সোনালিটিকে, যিনি এই বিষয়ে ভীষণভাবে এক্সপার্ট। আমাদের আজকের স্পিকার মিসেস কাকুলি ভট্টাচার্য। থ্যাংক ইউ মিসেস আচারিয়া, এত সুন্দরভাবে আমাকে এই ডিজিটাল স্টেজে ডেকে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি নাম তো শুনলেন, কাকলি ভট্টাচার্য। তো আজকে এই যে সেশনটা, এটার মূলত ভূমিকাটা কিন্তু আজকের হোস্ট মিসেস আচারিয়া করে দিয়ে গেছেন। যে এই যে প্রচন্ড গরম, তো গরমে আমরা কিভাবে স্কিনের যত্নটা নেব। এবার প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে গরমের স্কিনের যত্নটা, ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট হলো কেন? সত্যি ইম্পর্টেন্ট হওয়া এতটা উচিত ছিল না, কারণ প্রধানত আমরা গ্রীষ্মপ্রধান দেশেই থাকি। তো গরম যে হঠাৎ করে আমাদের জীবনে পড়েছে তা কিন্তু নয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে গরমে স্কিনের যত্ন কেন? ব্যাপারটা হচ্ছে গরমটা নতুন নয়, কিন্তু গরমের যে ধরন, যে টেম্পারেচারের হিট এখন আমরা ফিল করছি, এটার সাথে হয়তো আমরা অ্যাকামস্টেড ছিলাম না। গরম আমরা ভোগ করতাম ঠিকই, কিন্তু দিন দিন যে ধরনের মানে গরমজনিত যে ধরনের চেঞ্জেস আমাদের জীবনে ঘটছে, এবং আমাদের জীবনের সাথে সাথে সেই চেঞ্জেস গুলো কিন্তু সব থেকে বেশি ফেস করে আমাদের বডির যে সবচেয়ে বড় লিভিং অর্গান, সেটা হচ্ছে স্কিন। স্কিন কিন্তু এই যে ধরুন, কেন বললাম স্কিন সব থেকে বেশি ফেস করে, তার কারণ হচ্ছে আমরা যখন বাইরে বেরোই বা ঘরে থাকি, যেটাই করি না কেন, সব থেকে গরমটা বা তাপটা বা হিটটা প্রথমে কে ফেস করে? আমাদের স্কিন। এবং সব থেকে যেটা যে বেশি ফেস করে সেটা হচ্ছে আমাদের ফেসিয়াল স্কিন। এবার হ্যাঁ, অনেকে আমরা যেটা করি, ফেসিয়াল স্কিনকে আমরা ভাবি যে রোদ তাপের হাত থেকে বাঁচানোর জন্য আমরা অনেকে, এখন এটা বিগত 3 থেকে 4 বছর এটা শুরু হয়েছে, যখন থেকে গরমের ধরন এবং নেচারটা চেঞ্জ হয়েছে। আমরা কি করি, যারা আমরা বাইরে বেরোচ্ছি তারা পুরো মাথা মুখ ঢেকে কিন্তু আমরা বেরোচ্ছি, এক ধরনের বিশেষ মাস্ক বেরিয়ে গেছে এর জন্য, পুরো মাথা কপাল ঢেকে। তাতে যেটা হচ্ছে, আমরা হ্যাঁ তাপটাকে হয়তো কিছুটা আটকাতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি যে ক্ষতিটা হচ্ছে, এই যে প্রচন্ড হিট, সূর্যের আলো, বাইরের পলিউশন, বাইরের একটা আলগা গরম গরম হাওয়া, এই সমস্ত কিছুকে হয়তো ফিল করাটাকে আমরা আটকাতে পারছি, কিন্তু প্রভাবটাকে কি আটকাতে পারছি? এখানে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। আর এই জিজ্ঞাসা চিহ্ন থেকেই আজকের এই সেশনের কিন্তু প্ল্যানিং। আজকের সেশনে আমার উদ্দেশ্য কিন্তু প্রোডাক্ট নিয়ে খুব একটা ডিটেলাইজেশনে যাব না, যেহেতু হ্যাঁ প্রোডাক্ট আমার থাকবে, যেহেতু এখানে কিছু সলিউশন প্রোভাইড করা আমার দায়িত্ব। শুধু আমি প্রবলেমটাকে হাইলাইট করলাম, সলিউশনটাকে হাইলাইট করবো না, মানে সলিউশনটা প্রোভাইড করবো না তা তো নয়। এবার সলিউশন যখনই আমি প্রোভাইড করব, ডেফিনেটলি সেখানে একটা পার্ট, মেজরিটি পার্ট হচ্ছে প্রোডাক্টের।
তো সেই সলিউশনের পার্ট হিসেবে কিন্তু এখানে প্রোডাক্ট থাকবে। সুতরাং যে খুব ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট থাকবে তা না, সমস্যা এবং তার সলিউশন এইরকম ভাবেই কিন্তু আজকের প্রোগ্রামটা মোটামুটি সাজানো হয়েছে। তো এবার ফিরে আসি আমাদের স্কিনের কথায়। প্রথমেই যেটা বলবো, স্কিনের যত্ন। স্কিনের যত্নের জন্য বাইরে থেকে যতটা আমরা করব, সবার আগে একটু বলে রাখি আমাদের শরীরকেও কিন্তু এই সময় অত্যন্ত হাইড্রেটেড রাখতে হবে। অর্থাৎ আমাদের জলটা আমরা যে পরিমাণ খাই তার তুলনায় একটু বাড়াতে হবে। আমরা একটু ফল শাকসবজির দিকে একটু ফোকাসড হব, একটু ভালো প্রোটিনের দিকে একটু ফোকাসড হব। এগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু শারীরিক নিড। শারীরিক যেরকম এই নিড গুলো আমরা একটু টেক কেয়ার করবো, ঠিক সেরকম ভাবেই স্কিনের টেক কেয়ারও আমাদের করতে হবে। তো প্রথমেই যেটা বলি, এখনো স্কিন কেয়ার পার্টটাকে আমরা কিছু মানে এখনো একটা ধারণা আছে যে স্কিন কেয়ার পার্ট মানে আচ্ছা ওটা শুধু মহিলাদের জন্য। কিন্তু আমার মনে হয় এখন আমরা যে শতাব্দীতে এসে দাঁড়িয়েছি, এই ভ্রান্ত ধারণাটা থেকে আমাদের একটু বাইরে বেরোতে হবে। স্ত্রী পুরুষ নির্বিশেষে স্কিন সবার। আমাদের যেমন শরীরের নিত্য 30 দিনের খাদ্য বাসস্থানের একটা চাহিদা থাকে, স্কিনেরও একটা সেরকম চাহিদা আছে, সেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে। তো সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে এখনো আজকের দিনে অনেকে আমরা যখন স্নান করি গায়ের সাবানটা দিয়েই মুখটাকে পরিষ্কার করে ফেলি, ভাবি ওটাই আমাদের পরিষ্কার হয়ে গেল। হয়তো হলো কিনা আমি জানি না, সে প্রসঙ্গ একটা তর্কের সৃষ্টি করে, সেটাই আমি আজকে যাব না। শুধু আমি একটা কথা বলি, স্কিন কেয়ারটা যদি শুরুই করতে হয় তাহলে আমি এখান থেকে শুরু করব যে মুখে সাবান মাখাটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। স্বভাবতই প্রশ্ন আসবে কেন? কারণ সাবানের যে ফরম্যাট, সাবানের ওই যে কেক বাইন্ডিংটা, ওটা কিন্তু ক্ষার জাতীয় পদার্থ ছাড়া কিন্তু সম্ভব হবে না। হয়তো কোনোটায় বেশি কোনোটায় কম। আর ক্ষার আমাদের স্কিনের যে মুখের ফেসিয়াল স্কিনের প্রথমে এটা একটু বলে রাখি, বডি স্কিন আর ফেসিয়াল স্কিন কিন্তু আমাদের আলাদা। সে ব্যাখ্যায় আজকে আমি যাব না, শুধু এটা জেনে রাখতে হবে গায়ে মাখার সাবানটা মুখে মাখাটা সবার আগে বন্ধ করতে হবে, কারণ ক্ষতির শুরুটা হচ্ছে ওখান থেকেই। তাহলে সেক্ষেত্রে কি করব? সাবানটা বন্ধ করে তাহলে মোটামুটি আমরা যেটা একটা মানে প্রাইমারি একটা একটু অ্যাওয়ারনেস হয়ে সেটা কি করব, আমরা একটা নিদেন পক্ষে একটা ফেস ওয়াশ আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এই ফেস ওয়াশটা, এই যে এবার যে ফেস ওয়াশটা আমি বলবো, যে ফেস ওয়াশটা শুনলেই মনে হচ্ছে মুখটা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু সেখানেও আমাকে দেখতে হবে গরমকালে যে ফেস ওয়াশটা আমি নিচ্ছি তার নেচারটা কিরকম। কারণ গরমকালে আমার স্কিনকে আরাম দিতে হলে আমার স্কিনকে এক্সেস অয়েলটা থেকে এক্সেস অয়েল বেরিয়ে যে একটা অস্বস্তিকর পরিস্থিতি হয় ওটা কমাতে হবে, এবং তার সাথে সাথে মুখটা কিন্তু ড্রাই হলেও চলবে না। সুতরাং এক্ষেত্রে যদি একটা ওয়াটার বেস একটা সোপ ফ্রি ফেস ওয়াশ হয়, সেটা কিন্তু সব থেকে আইডিয়াল হবে। এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য আমি বলছি, স্পেশাল স্কিনের জন্য আলাদা জিনিস। আমি মোটামুটি অল ওভার স্কিন টাইপ, যেটা সবাই স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা ব্যবহার করতে পারি, একটা ওয়াটার বেস সোপ ফ্রি ফর্মুলেশন। তো সেক্ষেত্রে যেটা আমি বলবো, অ্যামওয়ের যে অ্যাটিটিউড রেঞ্জ রয়েছে, অ্যাটিটিউড রেঞ্জের যে বি ব্রাইট রেঞ্জের যে হার্বাল ফেস ওয়াশটা রয়েছে। হঠাৎ আমি এই ফেস ওয়াশটার কথাই কেন বললাম? ওই যে বললাম, সমস্যা যখন বলবো সলিউশন আমি প্রোভাইড করার চেষ্টা করব, এবং সেই সলিউশনের পার্ট হিসেবে আমার নলেজে থাকা যে প্রোডাক্ট গুলো উঠে আসবে সেই প্রোডাক্ট গুলো এখানে আমি কভার করব। তো এই প্রোডাক্টটা আমি দেখেছি, এই প্রোডাক্টটা ইউনিসেক্স সবাই ব্যবহার করতে পারে, যেহেতু আগেই বলেছি যে ওয়াটার বেসড এবং সোপ ফ্রি। একটু বলে রাখি এক্ষেত্রে, এই যে অ্যাটিটিউড রেঞ্জটা নিয়ে আমি কথা বলছি, এই অ্যাটিটিউড রেঞ্জটার একটা পেটেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে লুমিস্কিন ব্রাইটনিং কমপ্লেক্স। এটা কি অত তত্ত্বকথায় গিয়ে লাভ নেই, এটার মেইন কাজ হচ্ছে এটা স্কিনকে ডিটক্সিফাই করে। অর্থাৎ এই জিনিসটা যে প্রোডাক্টের মধ্যে থাকবে এই পেটেন্টটা, সেই প্রোডাক্টটা কি করবে, আমাদের স্কিনকে ডিটক্সিফাই করবে, অর্থাৎ স্কিনের টক্সিসিটি দূর করবে। আর কি করবে? স্কিনকে রেজুভিনেট করবে, অর্থাৎ স্কিনকে সজীব করবে, তার হারানো সজীবতাটাকে ফিরিয়ে দেবে। আর কি করবে? একটা ভিজিবলি ব্রাইটনিং একটা এফেক্ট দেবে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, অনেকেই আমরা মনে করতে পারি যে ভিজিবলি ব্রাইটনিং মানে আমার স্কিনের কমপ্লেক্সনটাকে চেঞ্জ করে দেওয়া। না, ভালো করে বুঝুন এই জিনিসটা কি করবে। এই জিনিসটা আমার স্কিনের ইমপিউরিটিস দূর করছে, স্কিনকে ডিটক্সিফাই করছে,
স্কিনের যে নিজস্ব ঔজ্জ্বল্য, অর্থাৎ ওই যে বলেছিলাম সজীবতা, ওটাকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। এখানে এটা ভাবার কোনো কারণ নেই এই প্রোডাক্টটা দিয়ে মুখ পরিষ্কার করলে আমার স্কিনের কমপ্লেকশন ব্রাইট হয়ে যাবে, সেটা কিন্তু না। এবার যখন আপনার স্কিনটা প্রপার ভাবে ক্লিন হবে, প্রপার ভাবে ডিটক্সিফিকেশন হবে, আপনার স্কিন নিজস্ব যে একটা ঔজ্জ্বল্য আছে সেটা কিন্তু ফিরে পাবে, সেটা কিন্তু অটোমেটিক্যালি ওটাই আপনার স্কিনের গ্লো করবে। তবে এক্ষেত্রে একটু দেখে নিতে হবে, আমি যদিও বলেছি নির্বিশেষে সবাই এটা ইউজ করতে পারবে, কিন্তু যাদের পাপায়ান এক্সট্রাক্ট, কারণ এটার হিরো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাপায়ান এক্সট্রাক্ট এনজাইম, তো পাকা পেঁপেতে যদি কারোর সমস্যা থেকে থাকে স্কিনের, যদিও হওয়ার কথা নয়, তাহলে তাদেরকে এটা আমরা দেব না। এই যে মানে আজকে এটাও আমি একটু বলবো কোথায় কোনটা দেব, আমরা হয়তো অনেকেই অনেক কিছু জানি বা কোথায় কোনটা ইউজ করবো, কিন্তু যখন কিংবা যে কোনো কিছু নিয়ে আমরা কোনো কাজ করব, সেটা নিয়ে আমরা কারোর সাথে আলোচনা করব বা কাউকে সলিউশন প্রোভাইড করতে যাব, আমাকে কিন্তু এটাও জানতে লাগবে কোথায় আমি কোনটা দেব না। তো যাদের এই পেপেতে একটু সমস্যা আছে তাদেরকে আমি কিন্তু এই হার্বাল ফেস ওয়াশটা দেবো না। আচ্ছা, ফেস ওয়াশ তো বললাম, মুখটা ক্লিন হলো। এবার এটা হতেই পারে আমি দিনের পর দিন শুধু ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করছি। হ্যাঁ, ক্লিনিং একটা অবশ্যই পার্ট, কিন্তু স্কিনের কিছু খাবারও প্রয়োজন। খাবার মানে কিছু ময়শ্চারাইজার প্রয়োজন, কিছু নারিশমেন্ট প্রয়োজন। শুধু দিনের পর দিন স্কিন ক্লিন করে রেখে দিলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিরকম নারিশমেন্টের প্রয়োজন? দেখুন, দিন এবং রাত, দিনের খাবার আর রাতের খাবারের মধ্যে একটা তফাৎ থাকে। তো লাঞ্চে যেরকম ধরনের খাবার আমরা খাই, ডিনারে হয়তো সিমিলার থাকে কিন্তু কিছু চেঞ্জেস থাকে, বা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন কিছু চেঞ্জেস থাকে। তো সেরকমই দিনের ময়শ্চারাইজার যেটা হবে সেটা কিন্তু রাতের ময়শ্চারাইজার হিসেবে কাজ হয়তো করবে, কিন্তু যে কাজটা আমি দিনের বেলা লাগালে যতটা পাবো, যে ফাংশন যে পারপাস গুলো সার্ভ হবে, রাতের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এক্ষেত্রে অনেকে আমরা কি করি যে কেউ, এখানে যেহেতু আমি একটু ওপেনলি আলোচনাটা করছি, অনেকে আমরা কি করি, আমার হয়তো মনে হচ্ছে একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্টই লাগাবো, আমি লাগাতেই পারি, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যখনই আমি একটা প্রোডাক্টে লাগাচ্ছি, হয়তো আমি দিনের বেলার প্রোডাক্টটাও রাত্রে লাগাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি খুব ভালো করে ভেবে দেখি, সেটা কিন্তু কিছুটা মিসইউজ হচ্ছে। যতটা কাজ ওই প্রোডাক্টটা, ওই ময়শ্চারাইজারটা দিনের বেলা করা উচিত ছিল, ততটা সেই সব পারপাস গুলো কিন্তু রাতের জন্য আমার প্রয়োজন নেই। আবার রাতের জন্য যেটার প্রয়োজন ছিল সেটার সবটা কিন্তু ওটার মধ্যে নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যখন আমরা নিজেদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করব সেগুলোও ভাববো, যখন কাউকে আমি সলিউশন দেব সেগুলোও ভাববো। তো সেক্ষেত্রে যেটা প্রথমেই বলবো, আর্টিস্ট্রি এসেনশিয়াল রেঞ্জের মাল্টি প্রোটেকশন লোশন, এইটা একদম দিনের বেলার জন্য। এবং এই রেঞ্জটা একটু সবার থেকে আগে আমি একটু টিনেজারদের কাভার আপটা করবো। হ্যাঁ, কেন টিনেজারদের কাভার আপটা করবো? মোটামুটি পিউবার্টি থেকে টিনেজ পর্যন্ত স্কিনের না একটা খুব ভীষণ রকম চেঞ্জেস হয়, এবং সেই চেঞ্জেসটা যার হচ্ছে সেও অনেকটা বুঝতে পারে না, কারণ তখন নানান রকম হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, তাদের ফুড স্টাইল, তাদের একটা মানসিক একটা চেঞ্জেস আসছে, তো এই চেঞ্জেস গুলো কিন্তু অটোমেটিক ভাবে স্কিনে এফেক্ট ফেলে। তো এই সময় স্কিনের প্রোডাক্ট মানে তাদের স্কিনটাকে একটু বিশেষ টেক কেয়ার আমাদের করা উচিত। তো অনেকেই আমরা মনে করি আমার সন্তান সবে হয়তো এখন খুব ছোট, তাদের কিছু করার প্রয়োজন নেই, কিন্তু আমি একটা কথা বলে রাখি এখানে, এই কনসেপ্টটা হয়তো আরো কিছু বছর আগে চলতো, কিন্তু এখন যে অ্যাটমসফিয়ার পলিউশন বা অ্যাটমসফিয়ার যে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, 6 বছরের যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, আমার মানে কি মনে হয় বলুন তো, যে মানে আমরা যেটা ফেস করছি তার থেকে কোনো অংশে সে কি কম ফেস করছে? সেও তো সমান জিনিসই ফেস করছে। হ্যাঁ, তার হয়তো স্কিনের অত ড্যামেজ কিছু তৈরি হচ্ছে না, কিন্তু এই যে ফেস করছে, এটাই তো আস্তে 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 গিয়ে তার ড্যামেজ হচ্ছে। অর্থাৎ আমরা যে বয়সে থেকে শুরু করেছি তার অনেক আগে থেকে কিন্তু তার স্কিনের ওই রিকোয়ারমেন্ট গুলো চলে আসছে। আমি এটাই বোঝাতে চাইছি যে আমরা আজকালকার দিনে তো আমরা অনেক সচেতন বাবা মা, তো এই জায়গাটা আমরা কিন্তু একটু ভাববো যে আমার যে বাচ্চাটা ক্লাস 5-6-এ পড়ছে, সে যখন এক স্কুলে যাচ্ছে, ওই রোদে যাচ্ছে, ওখানে গিয়ে যখন প্রেয়ার করছে, মাঠের বাইরে যখন মানে স্কুল গ্রাউন্ডে গিয়ে যখন প্রেয়ার করছে, তারা কি হিটটা ফেস করছে। আজ যদি আমি তাদের একটা মিনিমাম নারিশমেন্ট বা প্রোটেকশন না দেই, মানে অনেক তাড়াতাড়ি কিন্তু তাদের স্কিনের ড্যামেজ গুলো অনেক ডিটেক্ট করা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি ওই জন্য টিনেজারদের একটু বেশি আজকে প্রথমেই কাভার আপ করবো। তো প্রথমেই যেটা বলবো, মাল্টি প্রোটেক্ট লোশন এসেনশিয়াল রেঞ্জের আর্ট্রিস্ট্রির। কেন আর্ট্রিস্ট্রি সে বিষয়ে আমি আর যাচ্ছি না,
হঠাৎ মাল্টি প্রোটেকশন লোশনটাই টিনেজারদের জন্য কেন বললাম? দেখবেন টিনেজারদের মেইন সময়টা কাটে কিন্তু ওদের গ্যাজেটের সামনে, হয় ল্যাপটপ নয় কম্পিউটার, তা না হলে ল্যাপটপ ডেস্কটপ না হলে মোবাইল। তো এই মাল্টি প্রোটেকশন যে লোশন আর্ট্রিস্টির, এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড কি করছে, এই যে ব্লু লাইটের যে রেডিয়েশন, এই রেডিয়েশনের যে ক্ষতিকারক প্রভাব, এটা থেকে কিন্তু স্কিনকে ড্যামেজ করছে। দেখুন এই জিনিসগুলো খুব ছোট্ট ছোট্ট, এগুলো একদিনে এত মানে ধরাও যায় না, বোঝাও যায় না, কিন্তু এটার দীর্ঘস্থায়ী ফলস্বরূপ যেটা হচ্ছে, আগে হয়তো 35 বছরের পরে আমরা অ্যান্টি এজিং প্রোডাক্টের কথা ভাবতাম, এখন কিন্তু সেটা 20 বছর বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্ষেত্র বিশেষে। তো সেই জন্য মাল্টি প্রোটেকশন লোশনটা আমি টিনেজারদের জন্য ভীষণভাবে এটাকে প্রমোট মানে আমি বলবো। আর কি আছে এর মধ্যে, কোকোনাট ওয়াটারের একটা মানে গুডনেস অফ কোকোনাট ওয়াটার। কোকোনাট ওয়াটার আমরা কখন খাই? সারাদিন ফাস্টিং পর আমরা ডাবের জল খাই। কেন খাই? সারাদিন ফাস্টিং এ যে বডি ডিহাইড্রেটেড হয়েছে, তার হাইড্রেশনটা যেন কোকোনাট ওয়াটার দেয়। তো সেম কাজ এখানে, এটা হাইড্রেট, স্কিনকে হাইড্রেট রাখে। আর এটার মেইন যেটা হচ্ছে আমি বলবো SPF 30। SPF 30 কি? UVB, যেটা বার্নিং দেয় আমাদের স্কিনে, সেটাকে প্রিভেন্ট করছে। কিন্তু এর সাথে আছে PA++। PA++ ফর UVA রেজ। UVA রেজ এমন একটা রেজ যেটা আমি হাজার চাপা দিলেও, মাস্ক পরি, চশমা পরি, ছাতা পরি, ফুল স্লিভ, হাই নেক পরি, কোনোটাতেই আটকাতে পারবো না। ইভেন আমি যদি পুকুরের তলাতেও ডুবে যাই, সেখানেও কিন্তু UVA রেজকে আমি প্রোটেক্ট করতে পারবো না। তো যে প্রোডাক্টে SPF 30+ PA++ আছে, বুঝে নিতে হবে হাইয়েস্ট UVA প্রোটেকশন। আচ্ছা, এই কথাটা বলতে বলতে আমার হঠাৎ একটা কথা মনে হলো, সানস্ক্রিন। আমরা অনেকেই কি করি, ফেস ওয়াশ দিয়ে, হয়তো অনেকে ফেস ওয়াশ ইউজ করি, তার সাথে সাথে একটা সানস্ক্রিন। মানে মেজরিটি ক্ষেত্রে এটা পাওয়া যাচ্ছে। তুমি কি ইউজ করো স্কিন কেয়ার হিসেবে? আমি ফেস ওয়াশ ইউজ করি, সানস্ক্রিন ইউজ করি, ভীষণ ভালো। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, সানস্ক্রিন কিন্তু শুধুমাত্র সান প্রোটেকশন, সানস্ক্রিনে কিন্তু কোনো ময়েশ্চারাইজার পার্ট থাকে না। এবং যদি খুব ভালো করে আমরা বুঝি, সানস্ক্রিন কিন্তু কখনোই রেকমেন্ডেড নয় নেক আপ পোর্শনের জন্য, সবসময় নেক ডাউন পোর্শনের জন্য শুধু সানস্ক্রিন। তাহলে নেক আপ পোর্শনের জন্য ময়েশ্চারাইজার উইথ সান প্রোটেকশন ফ্যাক্টর। কেন? প্রথমত আমি আগেই বললাম, যখন আমি ওই প্রচন্ড রোদেতে বেরোচ্ছি, তখন আমার স্কিন কিন্তু অলরেডি ড্রাই হচ্ছে। তারপরে আমি কি করছি? সানস্ক্রিন লাগাচ্ছি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্কিনটা অয়েলি হচ্ছে, না। আলটিমেট কিন্তু বাড়িতে এসে যখন আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, আমার স্কিন কিন্তু সারাদিন কোনো হাইড্রেশন পেলো না, কোনো ময়েশ্চারাইজার সাপোর্ট পেলো না, আরো ড্রাই হয়ে গেল। এজিংটা অনেক ফাস্ট হবে। সুতরাং কেউ একটা প্রোডাক্ট চাইলো, বা আমার মনে হলো আমার একটা সানস্ক্রিন আছে আর একটা ফেস ওয়াশ আছে, আমি লাগিয়ে বেরিয়ে পড়লাম, এটা করার আগে কিন্তু আমাকে 5 বার ভাবতে হবে। আচ্ছা, তারপরেই যেটা বলবো, মাল্টি প্রোটেকশন আমি বললাম দিনের বেলার জন্য, রাতের বেলার জন্য একটা সুদিং, যে সারাদিন স্কিনে যে এত হিট জেনারেট হচ্ছে, বাইরে যে এত পলিউশন, সেখান থেকে যে হিটে স্কিন ইরিটেট হচ্ছে, সেইটাকে শান্ত করার মতন একটা টিনেজারদের জন্য একটা লোশন, সেটা হচ্ছে অবশ্য করেই এসেনশিয়াল রেঞ্জের লাইট লোশন। এটা একটা অয়েল ফ্রি ফর্মুলা। এর মধ্যে কি আছে? ক্যামোমাইল আছে। ক্যামোমাইল কি করে? স্কিনকে, ত্বককে অনেক ঠান্ডা রাখে, শান্ত করে। আর কি আছে? কিউকাম্বার আছে। কিউকাম্বার কি করে? ওকে যে হাইড্রেশন। দিনের বেলা যতটুকু ডিহাইড্রেট হয়েছে, রাত্রিবেলা যখন আমার বডি রিপেয়ারিং মোডে থাকবে, তখন এই কিউকাম্বার এক্সট্রাক্ট আমার স্কিনকেও হাইড্রেট রাখবে, অর্থাৎ রিপেয়ার করবে। আর এটার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে অ্যাসেরোলা চেরি, যে কি করবে? এই যে ফ্রি রেডিক্যালের যে অ্যাটাক বা তার যে প্রভাব, সেটা থেকে কিন্তু আমাদের বাঁচাবে। এটা ছেলে মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত টিনেজারদের জন্য আমি এটা বলতে পারি, ছেলেরাও এটা লাগাতে পারে। আচ্ছা, এবার আমি একটা যে রেঞ্জটার কথা বলবো, সেটা হচ্ছে অ্যাটিটিউডের বি ব্রাইট। আমি এতক্ষণ বলছিলাম আর্টিস্ট্রির এসেনশিয়াল রেঞ্জের দুটো প্রোডাক্টের কথা। এবার আমি টিনেজারদের জন্যই আবার বলবো অ্যাটিটিউড বি ব্রাইট। কি বলছো? মানে এবার মনে হচ্ছে যে ব্যাপারটা কি, একবার বলছো এসেনশিয়াল রেঞ্জ, একবার বলছো বি ব্রাইট রেঞ্জ,
কোনটা বলবো, কোনটা ইউজ করব, কোনটা রেকমেন্ড করব। দেখুন, ব্যাপারটা হচ্ছে অনেক সময় যেটা হয়, স্কিনের একরকম চাহিদা থাকে এবং আমার একরকম চাহিদা থাকে। হতেই পারে স্কিনের যে চাহিদা আর আমার চাহিদা মিসম্যাচ হচ্ছে না, তখন কি করতে হবে? যদি স্কিনের চাহিদাকে প্রায়োরিটি দেই, তাহলে আমার চাহিদার যে লিমিটেশন সেটাকে একটু বাড়াতে হবে। আদারওয়াইজ কি করতে হবে? যদি আমার চাহিদাটাকে প্রায়োরিটাইজ করি, আমার স্কিনের যে চাহিদা সেটাকে মিনিমাইজ করতে হবে। এবার এই করবে তা না, কারণ তার স্কিনটা তার ভীষণভাবে নিজস্ব। সেখানে কিন্তু আমাদের ওই কাউন্সিলিংটা করে স্কিনের চাহিদা আর আমার চাহিদার দুটো যদি আলাদা আলাদা হয়, যদি যে কোনো একটাকে প্রায়োরিটি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ওখানে আমি সিলেক্ট করব যে আমি বি ব্রাইটের তে শিফট করব, লিমিটেশন বাড়িয়ে আমি এসেনশিয়াল রেঞ্জে যাব। এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনালাইজ এবং খুব ভালো মতন কাউন্সিলিং এর ওপর ডিপেন্ড করছে। সেটা আমার মেয়ের ক্ষেত্রেও হলে, বা আমি যদি কাউকে সলিউশন প্রোভাইড করি তার সন্তানের ক্ষেত্রে হলেও সেম জিনিস। তো সেখানে যেটা আছে, বি ব্রাইটের রেঞ্জও ভীষণ ভালো প্রোডাক্ট রয়েছে টিনেজারদের জন্য। প্রথমেই যেটা বলবো, ডে ক্রিম। আগেই বলেছি লুমি স্কিনটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ একটা নিজস্ব সজীবতা প্রদান করে নিজস্ব ঔজ্জ্বল্যটাকে ফিরিয়ে দেবে। আর এখানে আছে হচ্ছে এই যে ডে ক্রিমটা, হার্বালের ডে ক্রিমটার মধ্যে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান কিনু। ইন্ডিয়ান কিনুকে যেটা বলা হচ্ছে পিত্তশাল বা পিয়াশাল। পিয়াশাল অনেক ওষুধে ব্যবহার করা হয়, সেখানে ইনফ্লেমেশন শরীরের কমানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু এখানে এটাকে ডিটক্সিফিকেশন হিসেবে স্কিনে ব্যবহৃত হচ্ছে। এটার মধ্যেও কিন্তু SPF 50 রয়েছে। সুতরাং আমাকে বুঝে নিতে হবে আমি কোনটা কাকে দেব। এরপরও একটা নাইট ক্রিম বা রাতের যে ক্রিম গুলো, ক্রিম বেস, লোশন নয়, ক্রিম বেসের একটা মেইন ব্যাপার থাকবে, রাতের বেলাতে একটু ইমোলিয়েন্ট, মানে ওই রাতে যে ধরনের ক্রিম গুলো, লোশনে নয়, যে ধরনের ক্রিম গুলো ব্যবহার হয় তাতে একটা মেইন পার্ট থাকে হচ্ছে ইমোলিয়েন্ট। ইমোলিয়েন্ট হতে তৈলাক্ত জাতীয় নেচারের একটা জিনিস, কি করে যে রাতের নারিশমেন্ট এটা অনেক বেটার হয়। ওই জন্য রাতের ক্রিমটা আমরা ওর মধ্যে থাকে ইমোলিয়েন্ট। তো এই যে বি ব্রাইটের যে রাতের ক্রিমটা বলছি, রাতের ক্রিমে এই ইমোলিয়েন্ট হিসেবে কাজ করছে হচ্ছে ম্যাঙ্গোস্টিন বাটার। হ্যাঁ, এইটা হচ্ছে ইমোলিয়েন্ট হিসেবে কাজ করছে, যেটা অনেকটা লং সময় ধরে স্কিনকে ময়শ্চারাইজ করছে এবং হাইড্রেট রাখছে। হলো, এটা হচ্ছে বি ব্রাইট। অ্যাটিটিউডের আরেকটা রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটার নাম হচ্ছে ইনস্টা নারিশ। ইনস্টা নারিশ রেঞ্জটা হচ্ছে এটা ওই কাউন্সিলিং করে আমাকে বুঝতে হবে কার চাহিদা, সে কোথায় কতটুক চাহিদার জন্য নিজেকে স্ট্রেচ করতে পারছে, হ্যাঁ, বা কার লাইফস্টাইলটা কিরকম। এখানেও দুটো রেঞ্জ রয়েছে, একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, আরেকটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। এটা কি হয়, এটা না অ্যাট এ গ্লান্স কি হয়, এটা আমি দেখেছি কিছু এখন ওই যে পিউবার্টি থেকে টিনেজ, ওরা না খুব চায় নো মেকআপ একটা গ্লসি লুক, একটা নো মেকআপ একটা ব্রাইট লুক চায়। তো এটা কিন্তু এই রেঞ্জটা কিন্তু সেটা খুব ভালোভাবে প্রোভাইড করে। এখানেও দুটো রেঞ্জ রয়েছে আলাদা আলাদা। অয়েলি স্কিনের জন্য রয়েছে একটা জেল বেস ফেস ওয়াশ এবং জেল বেস একটা ময়শ্চারাইজার। আর যাদের একটু ড্রাই টাইপের স্কিন হয় তাদের জন্য রয়েছে কিন্তু একটা রিচ ফেস ওয়াশ আর রিচ ময়শ্চারাইজার। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, এই যে ইনস্টা নারিশের যে ক্রিমটা রয়েছে, ডে ক্রিমটা রয়েছে, এখানেও কিন্তু SPF দেওয়া আছে, কিন্তু ওখানে যেরকম SPF 30 PA ট্রিপল প্লাস, এখানে কিন্তু সেটা নেই। এখানে আছে শুধুমাত্র SPF 10, একটা নমিনাল, মানে এটা ধরুন আমার মানে খুব নমিনাল। এটা কিন্তু লাইফস্টাইল বুঝে কে কতটা সময় রোদে থাকছে বা কার বাইরে কতটা সময় বেরোতে হচ্ছে, ওই যে বললাম না ভীষণ ভাবে, মানে এটা আমাকে কাউন্সিলিং করে দিতে হবে যে SPF 10 তাকে কতটা প্রোটেক্ট দিতে পারছে।
এগুলো কিন্তু একটু আমরা অবশ্য করেই মাথায় রাখবো। আর একটা কথা বলবো, এই যে আমি বলছিলাম না যে ড্রাই স্কিনে, যখনই আমরা ড্রাই স্কিনের জন্য আমরা কোনো প্রোডাক্ট চুজ করব, একটু দেখে নেবো সেখানে ইনগ্রেডিয়েন্ট পার্টে কি আছে। যেমন এখানে ড্রাই স্কিনের যে ময়শ্চারাইজারটা আছে সেখানে কিন্তু ওই ইমোলিয়েন্ট, যেটা ওই তৈলাক্ত হিসাবে রয়েছে আর্গান অয়েল। আর্গান অয়েল কি করছে, এটা কিন্তু মোটামুটি সব স্কিন টাইপের জন্য এটা কিন্তু স্যুট করছে। আর এর মধ্যে রয়েছে ভিটামিন ই, যেটা অনেকক্ষণ পর্যন্ত ওই আর্গান অয়েলের যে এফেক্টটা সেটাকে কিন্তু হোল্ড অন করছে, অর্থাৎ লং টার্ম কিন্তু এটা আমাকে নারিশমেন্ট দিচ্ছে। এটা যদিও এসপিএফ যুক্ত, দুটোই এসপিএফ যুক্ত। ওই যে বললাম, রাতে ব্যবহার করার আগেও কিন্তু আমাকে ভেবে নিতে হবে যে এটা যে পারপাসে আমি রাতে ব্যবহার করছি সেই পারপাসটা কতটা আমাকে সার্ভ করতে পারছে। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি টিনেজারদের জন্য আমি কিন্তু রেঞ্জগুলো কাভার করেছি। এবার আমি যেটা বলবো, একটু মানে আফটার ওই কলেজে যাচ্ছে, কলেজে হয়তো শুরু করেছে, যাওয়া থেকে শুরু করে মোটামুটি 35 বছর পর্যন্ত, আমি 35 না 30 বছর পর্যন্ত আমি বলবো। মোটামুটি 25 থেকে, এটা আমি যে রেঞ্জটা বলবো 25 থেকে শুরু করা যায়। দেখুন এখানেও না একটা কিন্তু আছে। এবার দেখুন, যখন কিছু প্রোডাক্ট তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং হয়, সেই প্রোডাক্টটা একটা বয়সকে মাথায় রেখে হয়, কিন্তু প্রত্যেকের লাইফস্টাইল, ফুড হ্যাবিট, স্কিন চ্যালেঞ্জ কিন্তু সমান না। এরকম হতেই পারে, আমি হয়তো বললাম আমি এখন যে রেঞ্জটার কথা বলবো সেটা 25 বছর থেকে শুরু হবে, কিন্তু তার মানে এরকম নয় যে আমি হয়তো একজনকে বুঝতে পারছি তার বয়স 20 বছর, তাকে আমি ওই রেঞ্জটা দিতে পারবো না। আর্টিস্টির রেঞ্জ গুলো কিন্তু সেফ, ওটা একটা মোটামুটি বলা হয়েছে, একটা একটা বেঞ্চ, একটা রাখা হয়েছে, কিন্তু আমাকে স্কিন কনসার্ন বুঝে কিন্তু আমাকে দিতে হবে। ওই জন্যই বারবার করে আমি বলবো স্কিন কাউন্সিলিংটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে যে রেঞ্জটা বলবো আর্টিস্টেরই স্কিন নিউট্রিশন রেঞ্জ। এখানেও প্রশ্ন, হ্যাঁ আমি থাকলে আমারও প্রশ্ন হতো। এই তো আমি আর্টিস্টেরই এসেনশিয়াল রেঞ্জের এত প্রশংসা করলাম, তাহলে এসেনশিয়াল রেঞ্জ দিয়েই তো হয়ে যায়। হ্যাঁ, 20-22 বছর বয়স বা 25 বছর বয়স এসেনশিয়াল রেঞ্জে হবে না কেন? তাহলে আবার সেক্ষেত্রে কেন স্কিন নিউট্রিশনের কথা আমি ভাববো? দেখুন একটা এক্সাম্পল দিই, দেখুন এটাতে হয়তো আমি বোঝাতে পারবো কেন স্কিন নিউট্রিশন। ধরুন আমার বাড়ির বয়স 7 বছর, ঠিক আছে? 7 বছর পর আমার মনে হলো বাড়িটার একটু মেনটেনেন্স করা দরকার। কোন মেনটেনেন্সটা করব? একটু রং করব। আমার বাড়ির বয়স 15 বছর, তখন যখন মেনটেনেন্সের প্রশ্ন আসবে তখন কি দেখবো? 2-4টে ক্র্যাক হয়েছে, কোথাও হয়তো একটু চটিয়ে কিছু করতে হবে, তখন তো সেটা করব। তখন ধরুন তখন সেটা করলাম না, তখন আবার এক প্রস্থ আমি রং চাপিয়ে দিলাম। বাড়ির বয়স যখন 40 বছর কি 45 বছর, তখন যখন হাতুড়ি নিয়ে ঠোকা মারবো না রিপেয়ার করতে, মানে মেনটেন করতে গিয়ে, মানে খরচ এবং পরিশ্রম অনেক বেড়ে যাবে। সুতরাং এই যে বাড়ির পরিস্থিতিটা যে বুঝে আমি যদি ওই 15 বছর বয়সেই যদি টুকটুক করে হাতুড়ি মেরে দেখে কোথায় কি চটছে যদি করতাম, সেটা যদি তখন একটা কোথাও প্লাস্টারটাকে আবার রিপেয়ার করে আরেকটু মেনটেন করে আবার যদি রং করতাম, তাহলে আরো 15 বছর পর হয়তো হাতুড়ি মারতাম, তখন হয়তো ঝরতো কিন্তু কম ঝরতো। বুঝতে পেরেছেন তো? তো এই যে এসেনশিয়াল রেঞ্জ আমি লাগাচ্ছি, আমি 30 বছর পর্যন্ত লাগিয়ে যেতে পারি, কিচ্ছু অসুবিধা নেই, কেউ এখানে কিচ্ছু বলবে না। কিন্তু 30 বছর পর যখন আমার সম্বিত ফিরবে, তখন যখন আমি দেখবো আমার স্কিনটার কি অবস্থা, তখন কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তখন খরচও বেশি, সময়ও বেশি, এবং মনের কষ্টও অনেক বেশি। সুতরাং এই জন্যই বলি সময় থাকতে থাকতে যদি সঠিক ব্র্যান্ডে আমরা শিফট করি, তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই আমরা লাভবান। এবার বলি যে কেন স্কিন নিউট্রিশন, মানে স্কিন নিউট্রিশনটা কি, মানে আমি কেন বলছি। দেখুন সায়েন্স বলতে গেলে অনেক কথা, অত কথা বলবো না। যেটা বলি যে মোটামুটি আগেকার দিনে সুলতান বা রাজা মহারাজাদের, ধরুন এই আমি ধরুন চলে গেলাম মুঘল যুগ, মুঘল যুগে যে আমি দেখেছি বড় বড় দুর্গ, দুর্গর বাইরে দেখবেন ওই নিরাপত্তা বলয়ের জন্য কি থাকতো, খাল কাটা থাকতো। আর তার বাইরে দায়িত্ব থাকতো যে প্রচুর সৈন্য বেষ্টনী। যখন শত্রুপক্ষ আঘাত করতো, শত্রুপক্ষ যখন হামলা করতো, তখন কি করতো, ওই সৈন্যদের যে বেষ্টনী, সৈন্যদের যে একটা বেরিয়ার,
ওটাকে প্রথমে ভাঙতে হতো, তারপর জলের ওই পরীক্ষা তাকে ওখানেও সৈন্য থাকতো, তাদেরকে প্রতিহত করে তারপর তারা দুর্গের দরজা পর্যন্ত পৌঁছাতে পারতো। অর্থাৎ ওই যদি শত্রুপক্ষ দুর্বল হয় আর যদি প্রতিরক্ষা বাহিনী মজবুত থাকে, তাহলে শত্রুপক্ষ ওই প্রতিরক্ষা বাহিনীর ওখান থেকেই ফিরে যাবে। স্কিনেরও এরকম নিজস্ব প্রতিরক্ষা বাহিনী আছে, যাদের বলা হয় মাইক্রোবায়োম। স্কিন নিউট্রিশন কি করে, কিছু মাইক্রোবায়োম, কিছু উপকারী ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস, তারা সবাই মিলে আমাদের স্কিনকে প্রোটেক্ট করছে। স্কিন নিউট্রিশন প্রোডাক্ট রেঞ্জটা এমন ভাবেই তৈরি, ওই উপকারী ব্যাকটেরিয়া গুলোকে আরো শক্তিশালী করে। তাহলে কি হলো, আমার উপকারী ওই যে স্কিন ব্যারিয়ার, যারা আমার প্রোটেক্ট করছে, তারাই যদি শক্তিশালী হয়, আমার স্কিনের ভেতরে এই যে পলিউশন, ইউভি রেজ, এই নামক যে শত্রু, এগুলো সহজে ঢুকতে পারবে না, এদের প্রভাব কম হবে। এইটা হচ্ছে স্কিন নিউট্রিশনের কারণ, এবং মাইক্রোবায়োম হচ্ছে এটাই। এবার মাইক্রোবায়োম নষ্ট হয়ে গেলে কি হয়, খুব ভালো রিলেট করতে পারবেন। আমাদের অনেকেরই গোড়ালি ফাটে। গোড়ালি কেন ফাটে? হ্যাঁ, শীতকাল আসলেই গোড়ালি ফাটে, ময়লার থেকে ফাটে, ময়লা জমে থাকে। আজ্ঞে না, আজ্ঞে না, ওগুলোর জন্য গোড়ালি ফাটে না। কোনো কারণে গোড়ালির ওই এরিয়ার মাইক্রোবায়োমটা নষ্ট হয়ে গেছে। যেহেতু নষ্ট হয়ে গেছে, সেহেতু বাইরের যে শত্রু, পলিউশন, ওয়েদার, হ্যানা, সমস্ত কিছু, ওগুলো ওই জায়গাটাকে এফেক্ট করছে। এবার ভাবুন, গোড়ালির মতন অবস্থা যদি আমাদের স্কিনের হয়, কি করবেন? ফাটা গোড়ালি সারানো অতটা কি সহজ? সহজ নয়। আমি বলতে চাইছি, মাইক্রোবায়োমটা যদি একবার নষ্ট হয়ে যায় না, ওটাকে কিন্তু রিবিল্ড করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। তো তার থেকে বড় ওটাকে ঠিক থাকতে থাকতে ওটাকে প্রোটেক্ট করি, আর তার জন্য স্কিন নিউট্রিশন রেঞ্জ। আমার মনে হয় আমি বোঝাতে পারলাম যে এসেনশিয়ালটাও কেন আমি করব, আর তার সাথে সাথে স্কিন নিউট্রিশনটাও আমি কেন ভাববো। তো এখানেও আমি খুব বেশি প্রোডাক্টে যাব না। এখানে 4 রকম রেঞ্জ আছে। একটা আছে অয়েলি স্কিনের জন্য, একটা আছে ড্রাই স্কিনের জন্য, আরেকটা হচ্ছে রিনিউইং রিনিউইং একটা সেগমেন্ট আছে, আরেকটা হচ্ছে ফার্মিং। তো প্রথমে আমি যেটা বললাম যে ওই যে কি হয়, এই গরমকালটায় সব থেকে বেশি সমস্যা কি হয়, মুখ থেকে তেল বেরোয়। এবং যেহেতু তেল বেরোয়, আমরা ভাবি আমাদের মুখে কিচ্ছু লাগানোর প্রয়োজন নেই। ওটা আরো বড় ভুল। শীতকালে যদি আমরা শীতকালে অনেকে কি করি, আমরা শীতকালে ক্রিম মাখি, আমরা ভাবি শীতকালেই বুঝি স্কিনের যত্ন নিতে হয়। না, স্কিনের যত্ন সারা বছর ধরে নিতে হয়। এই যে গরমকালে কিছু মাখছি না, মুখে তেল বেরোচ্ছে বলে ভাবছি আমার মুখ ভীষণ অয়েলি, কিচ্ছু মাখতে পারবো না। তেল আর ময়শ্চারাইজার কিন্তু আলাদা জিনিস। তেল বেরোনো মানে কিন্তু আপনার স্কিন ময়শ্চারাইজার নয়, আপনার স্কিন কিন্তু ময়শ্চার লস করছে। এবং ময়শ্চারাইজার প্রোভাইড করা মানে কিন্তু আপনার স্কিনকে তেল প্রোভাইড করা নয়। এটা ভালো করে বুঝতে লাগবে, এবং তার জন্যই সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে লাগবে। অয়েলি স্কিনের জন্য যে প্রোডাক্ট আমি নির্বাচন করব, সে যেন আমার সিবাম গ্ল্যান্ড থেকে সিক্রিয়েশন করা যে অয়েল, সেটাকে কন্ট্রোল করে। ওই তেল চকচকে, ওই ঠাকুরের মুখের মতন চকচকে ওই ভাবটাকে কন্ট্রোল করে, কিন্তু তার সাথে সাথে যেন ডিহাইড্রেটও না করে, তার সাথে সাথে যেন আমার স্কিনের প্রয়োজনীয় ময়শ্চারাইজারও প্রোভাইড করে। এইরকম একটা অয়েলি স্কিনে যাদের আমরা আছে, তাদের আমাদের এইরকম একটা ময়শ্চারাইজার বা এইরকম একটা ক্লিনজার আমাদের চুজ করতে হবে। আচ্ছা, এবার ক্লিনজার প্রসঙ্গে বলি। এই তো বললে ফেস ওয়াশ, আবার কেন ক্লিনজার? ফেস ওয়াশ আর ক্লিনজার, ফেস ওয়াশ হচ্ছে সপ্তাহে একবার করে ঘরের ধুলো ঝাড়া, হ্যাঁ, আর ক্লিনজার হচ্ছে যখন আমরা একদম ভালো করে সাবান জল দিয়ে বসে ঘষে ঘষে তুলি। হ্যাঁ, আমি বোঝাতে পারছি? ফেস ওয়াশ হচ্ছে মুখের ওপরে তুলো ঝাড়া, কিন্তু স্কিনের যে একদম ভেতরের যে লেয়ারের পর লেয়ার, সেগুলো তো ঢুকে পরিষ্কার করার মতন ক্ষমতা ফেস ওয়াশের থাকে না। তার জন্য আমাকে ডিপ পোর ক্লিনজিং করতেই হবে। আমরা যারা দিনে ফেস ওয়াশ ইউজ করি, তাদের অন্তত দিনে 2 বার ক্লিনজার করতেই হবে, এবং সেটাও স্কিন বুঝে। এমন ক্লিনজার করলাম না যে আমার অয়েলি স্কিন অয়েলকে কন্ট্রোল করতেই পারছে না, উল্টে আমার ময়েশ্চারকে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো তার জন্য যেটা রয়েছে, স্কিন নিউট্রিশনের ভীষণ ব্যালেন্সিং একটা রেঞ্জ রয়েছে। সেখানে জেলি ক্লিনজার রয়েছে, যেটা কি করছে, এক্সেস অয়েলকে কন্ট্রোল করছে,
এবং অয়েল থেকে কি হচ্ছে যে আমাদের যে গরমকালে যখন খুব বেশি আমরা ঘাম বেরোই, ঘামের সাথে তেল যখন বেরোচ্ছে, আমাদের যে পোর্স গুলো ক্লগড হয়ে যাচ্ছে, ফলে র্যাশ বেরোচ্ছে এবং ওটা কিন্তু পিম্পলস হচ্ছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। তো প্রপার যদি স্কিনটা ক্লিন আমরা করতে না পারি, তাহলে কিন্তু ওগুলো থেকে আমরা মুক্তি পাবো না। ওই জন্যই বারবার বলছি, স্কিন বুঝে আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। একটা বুঝলাম আর লাগিয়ে দিলাম তা কিন্তু হবে না। যেমন জেলি ক্লিনজারটায় কি রয়েছে, স্কিন নিউট্রিশনের টোটাল যে প্রোডাক্টটার মধ্যেই কিন্তু একটা হিরো ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে হোয়াইট চিয়া। তার কাজ হচ্ছে স্কিনের ওই যে মাইক্রোবায়োম যে বললাম, ওটাকে প্রোটেক্ট করা এবং ওই ব্যারিয়ারটাকে মেনটেন করা। প্রত্যেকটা প্রোডাক্টে আছে, ওটা আমি আর আলাদা করে বলবো না। তো যেটা বলবো, এই জেলি ক্লিনজারটা দিয়ে যারা অয়েলি স্কিন যাদের, তারা এই গরমকালে একবার ব্যবহার করে দেখুন, ওই যে আনওয়ান্টেড অয়েল, এটা আপনারা ভুলে যাবেন। এরপরে যেটা অত্যন্ত আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে টোনার। আচ্ছা, টোনার কি লাগাতেই হবে? কি হয় টোনার না লাগালে? আমি তো একটু বরফ ঘষে নিতে পারি, একটু বেশি করে জলের ঝাপটা দিতে পারি। হয় না। যদি হতো তাহলে হতো, ওটা হয় না। এই কনসেপ্ট ভুল। দীর্ঘদিন ধরে যদি টোনারকে আমরা মানে অবজ্ঞা করি, আমাদের স্কিনের পিএইচ চেঞ্জ হয়ে যাবে, স্কিনের নেচার চেঞ্জ হয়ে যাবে। অনেকে আমরা বলি, আমার জানো তো আগে না স্কিনটা এরকম ছিল না, এখন না ভীষণ ড্রাই হয়ে গেছে। কেন হয়েছে কখনো ভেবে দেখেছেন? আমরা হয়তো আপনি কি ইউজ করেন? হ্যাঁ, আমি না ক্লিনজার ইউজ করি, আমি স্ক্রাবও করি। টোনারটা কোথায় গেল? টোনার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট। আমরা যখন ডিপ পোর ক্লিন করছি, ক্লিন গুলো ওপেন পোর্স হয়ে যাচ্ছে, এই পোর্স গুলো ওপেন হচ্ছে। ওই ওপেন পোর্সটাকে যদি আমি ছেড়ে রাখি, কি হবে? ওটাকে তো আবার নর্মাল জায়গায় ফেরাতে হবে। টোনারের মেইন কাজই হচ্ছে এটা। আর অয়েলি স্কিনের জন্য যে টোনারটা আমরা সিলেক্ট করব, সেটার দায়িত্ব আরো অনেক বেশি। তাকে কি করতে হবে, যে মানে ওই সিবাম গ্ল্যান্ড থেকে যে সিবামের যে ড্র আউট হয়, এক্সেস সিবামের যে ড্র আউট, ওটাকে টেনে বার করতে হবে। ঠিক সেই কাজটাই করে ব্যালেন্সিং এর যে ফ্রেশ শেক টোনার। ওটার মধ্যে একটা পাউডার আছে, হ্যাঁ, ওই অ্যাবজর্বিং অয়েল, স্পেশাল একটা অয়েল অ্যাবজর্বিং পাউডার আছে। ওটা কি করে, ওই এক্সেস সিবামকে ড্র আউট করে বার করে। তার ফলে কি হয়, ওই যে মানে আনওয়ান্টেড শাইনিং, ওটা কিন্তু কম থাকে এবং স্কিনের পোর্স রিসাইজ হয়। ওপেন পোর্সটা দেখবেন, অয়েলি স্কিনের ওপেন পোর্সের সমস্যা থাকে। ওপেন পোর্স থাকলে সেটাকে আস্তে আস্তে ছোট করে, মিনিমাইজ করে, আর সাইজ পোর সাইজকে নরমাল রিসাইজ করে। আর এটার সাথেও আছে হচ্ছে ব্যালেন্সিং এরই ম্যাট লোশন। ওই যে বললাম, প্রোডাক্টের নামগুলো শুধু মাথায় রাখতে হবে। ম্যাট, অয়েলি স্কিনের সমস্যা হচ্ছে ওরা শাইনিং ব্যবহারটা পছন্দ করে না, তার জন্য এই ডে লোশনটা। এই ডে লোশনের মধ্যে কি আছে জানেন? এই ডে লোশনের মধ্যে আছে পমিগ্রানেট। কি করে পমিগ্রানেট? শুনলে অবাক হয়ে যাবেন। আমরা হয়তো অনেকে বেদানা খাই, কিন্তু এখানে কিভাবে টেকনোলজিটাকে কাজে লাগানো হয়েছে। বাইরের যে এত পলিউশন, এত যে হিট, এটা আমাদের স্কিনকে ইরিটেট করে, স্কিনকে খুব উত্তপ্ত করে, ফলে স্কিনে প্রিম্যাচিওর এজিং চলে আসে। এই লোশনটা সেটা আটকায়, স্কিনকে শান্ত রাখে, ওই পমিগ্রানেট ইনগ্রেডিয়েন্টটা। এটার মধ্যে SPF 50 SPF 30 আছে, PA 4+ মানে UVA থেকে হাইয়েস্ট প্রোটেকশন, যে আপনার প্রিম্যাচিওর এজিং আনবে। সেম ভাবে এটারই রয়েছে হচ্ছে ড্রাই স্কিনের জন্য। ড্রাই স্কিনের লোকেদেরও কিন্তু এই সময় সমস্যা হয়। কি হয় দেখবেন, এই পোর্শন গুলো তারা ঘামছে, এই পোর্শন গুলো ঘামতে ঘামতে কি হয়, এই জায়গাগুলো না খড়খড়ে হয়ে যায়। খড়খড়ে হয়ে গেলে সবসময় একটা টান ভাব থাকে, প্রচন্ড কষ্ট হয়। ওই জায়গাটায় হাইড্রেশন প্রোভাইড করছে হচ্ছে মুজ ক্লিনজার। মুজ মানে নরম মানে পেজা তুলোর মতন সফট টেক্সচার এটার। সে কি করবে, স্কিনের পিএইচ মেনটেন করবে, স্কিনকে ঠান্ডা রাখবে এবং স্কিনের সমস্ত ময়লা দূর করবে। আর এখানেও রয়েছে একটা সুদিং টোনার। এই টোনারটা কি করবে, আর টোনারের আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমরা ক্লিন করার পরও যেটুকু ইম্পিউরিটিজ মেকআপ থেকে গেল, সেটাকে তো দূর করবেই। এবং পরবর্তীকালে আমরা যে কোনো প্রোডাক্ট লাগাবো, সেরাম বলুন, ময়শ্চারাইজার বলুন, তার জন্য আমার স্কিনের ফিল্ডটাকে রেডি করবে। অর্থাৎ টোনার লাগিয়ে আমি যদি সেরাম বা ময়শ্চারাইজার লাগাই, তার অ্যাবজর্পশন এবং এক্সেপশন অনেক বেশি হবে। বোঝাতে পারছি যে টোনারটা কতটা ইম্পর্টেন্ট। টোনারটা ভুলেও কাউকে বাদ দেবেন না।
যদি আমরা ক্লিনজার টোনার একসাথে নিতে না পারি, নেব না বা লাগাবো না, কিন্তু শুধু ক্লিনজার দিনের পর দিন করে যাচ্ছে, এটা কিন্তু কখনো করব না। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে দেখুন কিরকম ভাবে ডিজাইন করা সিস্টেমটা হাইড্রেশনের জন্য, যাদের ড্রাই স্কিন তাদের না স্কিন সবসময় খুব ইরিটেট থাকে, মানে খুব হিট থাকে। এটার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য, এটার যে টোনারটা তার মধ্যে লিকোরিস দেওয়া আছে, যষ্টি মধু, কি করে স্কিনে সুদনেস আনে। আর এটার যে ডে লোশন, ড্রাই স্কিনের ডে লোশনের রিকোয়ারমেন্ট কি হওয়া উচিত? হাইড্রেশন এবং ময়শ্চারাইজেশন, সেটাই আছে। সেটা এখানে কে প্রোভাইড করছে? এখানে সেটা প্রোভাইড করছে রেড অ্যালগি থেকে নেওয়া একটা এক্সট্রাক্ট, যেটার নাম হচ্ছে ক্যারাজিনান। ক্যারাজিনান হচ্ছে একটা অয়েল পার্ট। এটা দেখবেন অনেক রকম বাদাম তেলে পাওয়া যায় আর টক দইতে থাকে। এই ফ্যাটটা স্কিনে আমাদের ওই ইমোলিয়েন্টের কাজ করছে। আর এই যে আমি বললাম না, স্কিন নিউট্রিশন রেঞ্জের যে লোশন গুলোতে একটা মারাত্মক ইম্পর্টেন্ট উপাদান আছে, সেটাকে বলছে কার্নোসাইন। কার্নোসাইন হচ্ছে সমস্ত ব্লু লাইটের যে রেডিয়েশন, তার থেকে আমাদের স্কিনকে প্রিভেন্ট করছে। তো আমি দেখুন প্রোডাক্ট সম্বন্ধে অনেক আমি বলছি না, আমি বলতে চাইছি যে ভালো করে বুঝুন আমার স্কিনের রিকোয়ারমেন্ট কি। আমি যখন আমার স্কিনকে আরাম দিতে পারবো, তখনই আমি আমার সামনের মানুষটাকে সলিউশন প্রোভাইড করতে পারবো। এবং এর জন্য বারবার বলবো স্কিন কাউন্সিলিং, এবং স্কিনের সম্বন্ধে আমাকে একটু বুঝতে লাগবে, আমাকে শুনতে লাগবে। এই যে যাদের ডিহাইড্রেটেড, ধরুন এই যে হাইড্রেশনের জন্য আমরা প্রচুর জল খেয়ে নিচ্ছি, হ্যাঁ, আমি হয়তো 2-3 লিটার জল খাচ্ছি, কিন্তু স্কিনের হাইড্রেশনটা আমি কিভাবে দেব, সেখানে কোনটা আমাকে ইম্পর্টেন্ট, ওইগুলো কিন্তু আমাকে জানতে লাগবে। এই যে বললাম ক্যারাজিনান একটা অত্যন্ত ভালো ফ্যাট, যেটা আমার স্কিনকে ওই হাইড্রেশনটা প্রোভাইড করবে। তো এইরকম ভাবে আমাদের বুঝতে হবে। এরপরে যেটা আমি বলবো, এটা মোটামুটি গেল ক্লিনজার টোনার, হ্যাঁ, এটা রেগুলার বেসিসে আমি দিনে 2 বার করে আমাদের করতেই হবে। তাহলে এবার হচ্ছে আর একটা গরমকালের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্কিনের এক্সফোলিয়েশন ঘটানো। সঠিক সময়ের ব্যবধানে যদি আমার এক্সফোলিয়েশন না ঘটে, বিশেষ করে গরমকালে, যেহেতু প্রচন্ড ঘাম হয়, ঘামের সাথে তেল এবং আরো অনেক ইমপিউরিটিস বেরোয়, সবকিছু কিন্তু সমানভাবে বাইরে বেরিয়ে যেতে পারে না। কিছু কিছু জিনিস আমার পোর্সে থেকে গিয়ে সেখানে কিন্তু ওই ক্লগড হয়ে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডস, এগুলো রিমুভ করতে হবে, এবং গরমকালে আরো বেশি করে করতে হবে। তা না হলে কিন্তু গরমে আরো সমস্যা বাড়বে। সঠিক সময়ের ব্যবধানে আমাকে কিন্তু স্ক্রাব ইউজ করতেই হবে এক্সফোলিয়েশন ঘটানোর জন্য। তার জন্য এখানে রয়েছে আর্টিস্ট্রি এসেনশিয়াল রেঞ্জের একটা পলিশিং স্ক্রাব। এই স্ক্রাবের মেইন পার্ট হচ্ছে, দেখুন, স্ক্রাব কিছুটা ময়েশ্চার লস করে, ঠিক আছে, কিন্তু এই স্ক্রাবটা এমন ভাবে তৈরি এবং এর ভেতরে এমন ইনগ্রেডিয়েন্ট রয়েছে যে সে কিন্তু মানে যতটা মিনিমাইজ ময়েশ্চার লস করা সম্ভব ততটা লস করেই এর প্রপার এক্সফোলিয়েশন ঘটাচ্ছে। এবং এর মধ্যে যে বিটসটা রয়েছে ওটা অত্যন্ত মাইল্ড। অন্যান্য এই বিটসটা আপনার স্কিনের ইলাস্টিন বা কোলাজিনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে না। অর্থাৎ আমার স্ক্রাবের দানাগুলো, পলিশিং এজেন্টগুলো যদি হার্শ হয়, কি হবে? ধরুন আমার একটা শিফন শাড়ি আছে, শিফন শাড়ির ওপর আমি ব্রাশ দিয়ে ঘষছি, শিফন শাড়িটার কি অবস্থা হবে? সুতরাং স্ক্রাব যখন আমি চুজ করব, আমাকে দেখতে হবে তার গ্র্যানুলস গুলো কিরকম, সেটা কতটা আমার স্কিনে এফেক্ট ফেলছে। আপাত দৃষ্টিতে আমার মনে হতেই পারে যে আমার স্কিন খুব ফর্সা হয়ে গেল, কিন্তু ওটা কিন্তু আরো আমার স্কিনকে ড্রাই করবে। আর্টিস্টিক যে স্ক্রাবটা রয়েছে, সেই স্ক্রাবটা কিন্তু উইদাউট ড্রাইং ইউর স্কিন সুন্দরভাবে এক্সফোলিয়েশন ঘটিয়ে ডেড সেল, এক্সেস অয়েল, পোর্স ক্লগিং, ব্ল্যাকহেড, হোয়াইট হেডস সম্পূর্ণভাবে রিমুভ করবে। গরমকালে কিন্তু অন্তত সপ্তাহে 2 বার আমাদের এক্সফোলিয়েশন ঘটাতেই হবে, যদি স্কিনকে আমরা শান্ত এবং ঠান্ডা রেখে এজিংটাকে কমাতে চাই। এর সাথে সাথে আমি একটা একটু রেঞ্জ আর একটু বলে দেব। অনেকের মনে হতেই পারে যে তুমি যে বললে 25 থেকে 30, তাহলে 30-এর ওপরে যারা, তারা কি করবে? তাদের জন্য এখানে রয়েছে স্কিন নিউট্রিশনের রিনিউইং রিঅ্যাক্টিভেশন সিস্টেম। এখানেও রয়েছে একটা ফোমিং ক্লিনজার রয়েছে, এখানে একটা টোনার রয়েছে, এখানে ক্লিনজারেও ওই সেম হোয়াইট
হোয়াইট চিয়া রয়েছে, হোয়াইট চিয়া হচ্ছে এর মেইন ইনগ্রেডিয়েন্ট। সেটা কি করছে, আবারও কিন্তু বললাম ওই মাইক্রোবায়োমটাকে প্রোটেক্ট করছে এবং সেই ওদের বেরিয়ারটার ফাংশনটাকে আরো স্মুথ করছে। ওরা যে প্রোটেকশন, যে বেরিয়ারের যে ফাংশনটা, সেটাকে স্মুথ করছে। এবং এই যে রিনিউইং রিঅ্যাক্টিভেশন যে ডে লোশনটা রয়েছে, এটার মধ্যেও কিন্তু SPF PA ট্রিপল 4+ রয়েছে। আর এটার মধ্যেও কিন্তু রয়েছে কার্নোসাইন। কার্নোসাইন কিন্তু এখানেও কি করছে, SPF PA 4+ যেটা করার করছে, কার্নোসাইন এই যে ব্লু লাইট রেডিয়েশন থেকে কিন্তু আমাদের স্কিনকে শান্ত রাখছে। এবার যেটা বলবো যে ক্লিন করলাম, টোনার দিলাম, ময়শ্চারাইজার দিলাম। এবার যারা আমরা রেগুলার বেরোচ্ছি, তাদের তো মুখে একটু কিছু মেকআপ আমরা করবই। করি কি? গরমকালে কিন্তু আমরা মেকআপ স্কিপ করি। কেন করি? আমরা গরমকালে দিনের বেলায় কি ফাউন্ডেশন লাগানোর কথা ভাবি? যদি ভাবি বা যদি আমাকে লাগাতেই হয়, চেক করবেন আপনার ফাউন্ডেশন যখন আপনি লাগাচ্ছেন তখন আপনার স্কিন পোরস কোনোভাবে বন্ধ করছে না তো? ফাউন্ডেশন লাগালে একটা অস্বস্তিকর ভারী ভারী ভাব লাগে। কেন লাগে? কেন আমরা গরমকালে রোদে বেরোলে ফাউন্ডেশন অ্যাভয়েড করি? ভালো করে খেয়াল করবেন আপনার ফাউন্ডেশন নন কমেডোজেনিক তো, অর্থাৎ স্কিনের পোরস গুলো বন্ধ করছে না তো? ফাউন্ডেশন লাগানোর পরও আমার স্কিন ব্রিথ করতে পারছে তো? ধরুন আমি আমার নাকটা এরকম চেপে ধরলাম, কতক্ষণ পারবো? হাঁপিয়ে উঠবো তো? এবার ধরুন 8 ঘন্টার জন্য আপনি যখন ওয়ার্কিং ফিল্ডে যাচ্ছেন, ওরকম একটা ফাউন্ডেশন আপনি হয়তো প্রপার স্কিন রেজিম ফলো করলেন, ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার উইথ SPF, তারপরে একটা এমন ফাউন্ডেশন আমি লাগালাম যেটা আমার পোরস গুলোকে বন্ধ করে দিল। স্কিন আরাম পাবে, আপনি আরাম পাবেন, দ্বিতীয় দিন ইচ্ছে হবে ফাউন্ডেশন লাগিয়ে বেরোই? আতঙ্ক হবে। ফাউন্ডেশন তো আমরা লাগাবোই, কারণ আমাদের বাইরে বেরোতে হবে। সেক্ষেত্রে আমার ফাউন্ডেশনে চেক করে নেবেন, ফাউন্ডেশনে SPF PA ওই UV রেস থেকে যে প্রোটেকশনের জন্য যে PA ট্রিপল+ বা 4+ আছে তো? থাকাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ফাউন্ডেশন যখন আমি লাগাচ্ছি তার তলায় কিন্তু আমার ওটা চাপা পড়ে যাচ্ছে। আমি যে ময়শ্চারাইজারটা লাগিয়েছি, ফাউন্ডেশনে SPF থাকাটা দরকার। আর ঠিক এই কারণেই গরমে যারা রোজ বাইরে বেরোচ্ছেন, ইভেন যখন বাজার করতেও বেরোচ্ছেন, আমি বলবো ফাউন্ডেশনটা ইউজ করুন। ওটা আপনার স্কিনকে একটা মেকআপ লুক দেবে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনকে প্রোটেক্ট করবে, নারিশমেন্ট দেবে। এর মধ্যে এমন একটা টেকনোলজি আছে যেটাকে বলছে তাহিতিয়ান পার্ল প্রোটিন, যেটা লাগালে আপনার স্কিনের যেগুলো একটু মানে ধরুন কিছু একটু আনইভেন টোন আছে বা একটু পোরস আছে বা একটু ব্ল্যাক স্পট আছে, এগুলোকে একদম ঢেকে ফেলে একদম নর্মাল স্কিনের লুক দেবে। এবং সব থেকে বড় কথা, এই ফাউন্ডেশনটা যখন আপনি লাগাবেন, আপনার আগে আপনার স্কিন ফিল করবে এই গরমেও যে সে কতটা ফ্রি ভাবে ব্রিথ করতে পারছে উইদাউট এনি ড্যামেজ। সুতরাং গরমকালে যদি আমাকে বাইরে বেরোতেই হয় ফাউন্ডেশন ছাড়া, আর্টিস্টি এক্সাক্ট ফিট ফাউন্ডেশন ছাড়া, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, ঘেমেও যদি যান তার এফেক্ট কিন্তু নষ্ট হবে না এবং এটা 24 ঘন্টা পর্যন্ত আপনাকে কভারেজ দেবে। এই ফাউন্ডেশনটা আমাদের দেখে নিতে হবে, আমরা এটাকে সঙ্গে রাখছি তো, এটাকে আমাদের গরমের বন্ধু ভাবছি তো? দেখুন, আমরা যদি নিজেরা বন্ধু না ভাবি, আমরা কিন্তু কাউকে সলিউশন দেবই না। হ্যাঁ, সব ক্ষেত্রে ওই যে বললাম, আমাদের একটা লিমিট থাকবে, আমাদের স্কিনের একটা চাহিদা থাকবে, ওই দুটোকে আমাদের কিন্তু একসাথে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। কিন্তু তার জন্য যেন কখনোই এরকম না হয় আমি স্কিনের সাথে কম্প্রোমাইজ করে ফেললাম। কোনো জিনিস কিন্তু মানে সহজে দেখা যায় না, মানে স্কিনে একটা সমস্যা কিন্তু একদিনের ফসল নয়। যখন এটা অনেক দিন ধরে অবহেলিত হয় তখন কিন্তু এটা আমাদের নজরে আসে, ওটা সারাতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। সুতরাং যখন আমাদের কাছে অপশন আছে, আমাদের কাছে সুযোগ আছে, এই প্রচন্ড গরমে আমরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো। তারপরও যেটা মোটামুটি আমি বলবো যে ফাউন্ডেশন লাগালাম, অনেকে আবার মনে হয় যে ফাউন্ডেশনের ওপর একটু
একটা ম্যাট ফিনিশ হলে খুব ভালো হয়। তার জন্য দুটো প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে আমি বলবো অ্যাটিটিউডের একটা কম্প্যাক্ট রয়েছে, সেটা দুটো রেঞ্জে রয়েছে, একটা মিডিয়াম একটা ফেয়ারের জন্য, আর একটা যেটা রয়েছে আর্টিস্টির লুজ পাউডার। এই লুজ পাউডারের মধ্যে ওই যে বললাম না ফাউন্ডেশনের যে টেকনোলজি তাহিতিয়ান পার্ল প্রোটিন, সেই ব্লেন্ড কিন্তু এখানেও রয়েছে। ফলে লুজ পাউডার মানে যে একটা আলগা একটা ঝুরো ঝুরো ভাব তা কিন্তু নয়। ও কি করবে, আপনার ফাউন্ডেশনটাকে সেট করবে। এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু অনেকে পছন্দ করেন ওই গ্লসি লুকটা, অনেকে পছন্দ ওই গ্লো লুকটা, অনেকে পছন্দ করেন একটু ম্যাট গ্লো লুকটা। তো আমি বলতে চাইছি যে এই যে আমাদের কাছে যে অপশন গুলো আছে সেগুলোকে আমরা গরমের জন্য ভাবছি তো, তা না হলে গরম কিন্তু তার নেচার দিনের পর দিন মানে টেম্পারেচার বাড়াবে, নেচার বাড়াবে, নেচার চেঞ্জ করবে। তার সাথে সাথে যদি আমরা আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু ওই শুধুমাত্র সাদা আগা মাথা মানে কপাল মুখ সব ঢেকে বেরোলে স্কিনকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এটা কিন্তু এখন কিন্তু একটা হাই মানে অ্যালার্মিং জোনে আমরা চলে এসেছি। একটু নেট সার্চ করে দেখবেন দীর্ঘদিনের মানে উদাসীনতার ফলে আজকে কত লোক স্কিন ক্যান্সারে আমরা ভুগছি। দেখুন, আমার উদ্দেশ্য কিন্তু এখানে ভয় পাওয়ানো নয়। আমার মোটামুটি আমি যতটা আমার আমার যতটা মনে হয়েছে যে অতটুকুনি আমার মানে এগুলো আমাকে আমার বলা উচিত, মোটামুটি আমার বলা কমপ্লিট হয়েছে। লাস্টে যেটা আমি একটা কথা বলবো যে যদি স্কিন রিলেটেড যদি না, প্রশ্ন তো থাকবেই, প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। অবশ্যই আপনার এখানে মানে যিনি আজকে আপনাকে এখানে ইনভাইট করেছেন তাদের সাথে বসে অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবেন, এবং তার সাথে সাথে তারা যে সমাধানটা দেবে সেটাকে ভরসা করবেন, বিশ্বাস করবেন। তারা যে জায়গায় দাঁড়িয়ে আপনাকে সমাধান দেবে তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে উপকার পাওয়ানো, আর কিছু নয়। হ্যাঁ, সবার তার থেকেও বড় কথা নিজেকে আগে উপকার পেতে হবে। তো সুতরাং আমি একটা কথা আবারও বলবো, স্ত্রী পুরুষ নির্বিশেষে এখন আমাদের প্রত্যেককে এটা স্বীকার করতেই হবে যে স্কিন কেয়ার, সে গরম হোক শীত হোক, গরমে আরো বেশি, শীতে আবার অন্যরকম, এটা আজকে কিন্তু আজ আর বিলাসিতা নয়। এটা এখন আমাদের অত্যন্ত একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতন আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশের সবাইকে সচেতন করতে হবে। আমার আজকে এইটুকুনি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সচেতন হন এবং আশেপাশের মানুষকে সচেতন করুন। ওভার টু হোস্ট।